আমি ওই ভয়ঙ্কর রাত কোনোদিন ভুলতে পারবো না, যেদিন রাতে আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়েছিলাম। সূর্য সূর্য পাটিল নাম ছিল ওর। সূর্য আর আমি ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। বন্ধু কম, ভাই ছিল বেশিও আমার। 10ম শ্রেণীর পর আমরা দুজন লাতুরের একটা কলেজে পড়তে গেছিলাম। আমাদের কাছে লাতুর শহরটা অজানা ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা এই শহরটার প্রতিটা কোণা চিনে গেছিলাম। কারণ সূর্য আর আমরা প্রায়ই বাইকে চড়ে সারা শহর ঘুরে বেড়াতাম। কিন্তু প্রতিদিন এইভাবে শহর ঘুরতে ঘুরতে আমরা বোর হয়ে গেছিলাম। সেই জন্য একটা রাত্রে আমরা লং ড্রাইভে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাই চল, আমরা দুজনে কামেগাঁওয়ের জঙ্গলে লং ড্রাইভে যাই। শুনেছি ওই জঙ্গলে যাওয়ার রাস্তা একেবারে মাখনের মতো সুন্দর। আমরা কামেগাঁওয়ের জঙ্গলের দিকে কোনোদিন যাইনি, কিন্তু আমরা এটা শুনেছিলাম যে কামেগাঁওয়ের জঙ্গল শুধু নামেই জঙ্গল, কারণ ওখানে সবুজ গাছগাছালি ছাড়া আর কিছুই নেই। কারণ ওই জঙ্গলে যে সমস্ত জঙ্গলি পশু ছিল তাদের শিকার করে শেষ করে ফেলা হয়েছিল। সেই জন্য রাত্রে ওই জঙ্গলে যাওয়াটা একদমই সেফ ছিল। আর তাছাড়া ওই রাতটা পূর্ণিমার রাত ছিল, আবহাওয়াও ভালো ছিল। সেই জন্য আমি সূর্যর সাথে কামেগাঁওয়ের জঙ্গলে যেতে রাজি হয়ে গেছিলাম। রাত তখন 11টা। আমরা কামেগাঁওয়ের জঙ্গলে ঢুকে পড়েছিলাম। আমরা যেরকমটা শুনেছিলাম, জঙ্গলে ঢোকার রাস্তা ততটাই মাখনের মতোই সুন্দর ছিল। আমাদের বাইক হাওয়ার সাথে যেন কথা বলছিল। সত্যিই আমাদের দারুণ লাগছিল, কিন্তু এটা ভেবে চিন্তাও লাগছিল যে আমরা জঙ্গলের অনেকটাই ভেতরে ঢুকে পড়েছিলাম। কিন্তু তখন অবধি রাস্তায় আমরা একটা গাড়িও দেখতে পাইনি। জঙ্গলের পুরো রাস্তাটাই একদম ফাঁকা ছিল। তখনই রাস্তায় আমরা একটা পুল দেখতে পেলাম। সূর্য ওই পুলের মাঝখানে বাইকটা দাঁড় করিয়ে দিল। ওই পুলটা নদীর উপরে ইংরেজরা বানিয়েছিল, প্রায় 200 বছর আগে বানানো ব্রিজ। পুলের পাশেই একটা বড় সাইনবোর্ড লাগানো ছিল, আর তাতে লেখা ছিল সেন্ট জর্জ ব্রিজ। আমরা পুলে নেমে দুজনে দাঁড়িয়ে থাকলাম। পুলের নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছিল, মৃদুমন্দ বাতাস বইছিল। পুলের নিচে বয়ে যাওয়া নদীর মধ্যে চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। পরিবেশ তখন খুব সুন্দর ছিল। কিন্তু তখনই দূরে জঙ্গলের ভেতর থেকে একটা নেকড়ের কান্নার আওয়াজ ভেসে এলো। পুলের ওপরে বইতে থাকা বাতাস হঠাৎই যেন থেমে গেল। নদীর জল হঠাৎই যেন থেমে গেল। চাঁদ একটা কালো মেঘের পিছনে অদৃশ্য হয়ে গেল। তখনই আমাদের মাথার ওপর দিয়ে একটা তিতির পাখি ভয়ঙ্কর আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো, যেন ও আমাদের বলতে চাইছে যে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। আমাদের মহারাষ্ট্রে একটা কথা আছে যে তিতির পাখির কান্না কোনো কিছু অশুভের ইঙ্গিত দেয়, আর এটা আমি খুব ভালো করেই জানতাম। ভাই, আমার না এখানে ঠিক ভালো লাগছে না। শিয়ালের চিৎকার করার মানে হলো যে আমাদের চারদিকে নিশ্চয়ই কোনো বিপদ আছে। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আরে ভাই, এসবে কিচ্ছু হয় না, এগুলো শুধু অন্ধবিশ্বাস। তিতির পাখি যখন রেগে যায় তখন এরকম চিৎকার করতেই থাকে, আর ও এখন সেরকমটাই করছে। এখন চুপ করে এখানে দাঁড়িয়ে থাক আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ কর, সূর্য আমাকে বলল। তখনই আমি সূর্যের পিছনে কিছুটা দূরে পুলের রেলিংয়ের পাশে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দূর থেকে তো দেখে সুন্দরী বলেই মনে হচ্ছিল, কিন্তু ও পুলের নিচে তাকিয়ে দেখছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, আর এর মধ্যেই ওই ভদ্রমহিলা নিজের চটি জোড়া খুলে পুলের রেলিংয়ে উঠে পড়ল। ভাই, পিছনে দেখ, ওই মেয়েটা কি করছে? আমি সূর্যকে বললাম। সূর্য পিছন ঘুরে দেখল ওই মহিলা তখনও পুলের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখছিল। ভাই,
ও কি সুইসাইড করতে যাচ্ছে? সূর্য আমাকে বলল। সুইসাইড কথাটা শুনেই আমার হাত পা ভয়ে কাঁপতে শুরু করলো। কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমার দাদু গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, আর সেটা আমিই ছিলাম যে সবার প্রথমে ওনাকে ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখেছিল। শুনছেন? নিচে নেমে আসুন। এই কথাটা বলতে বলতে সূর্য ওই মহিলাকে আটকাতে তার দিকে দৌড়তে লাগলো, কিন্তু আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। কারণ আমার চোখের সামনে দড়িতে ঝুলন্ত অবস্থায় আমার দাদুকে আমি দেখতে পাচ্ছিলাম। ওনার চোখ বেরিয়ে আসছিল, আর মুখের ভেতর থেকে জিভও বেরিয়ে এসেছিল, আর হাওয়ার কারণে দড়িতে ওনার ঝুলন্ত লাশ, ওই সবকিছু আমার চোখের সামনে যেন ভাসছিল। এই যে শুনছেন, নিচে নেমে আসুন। সূর্য আরো জোরে চিৎকার করল। ওর চিৎকার শুনে আমি যেন জ্ঞানে ফিরে এলাম। সূর্য এই মহিলার প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল, কিন্তু তখন এই মহিলা নদীতে ঝাঁপ দিল। আমি ততক্ষণে সূর্যর কাছে গিয়ে পৌঁছে গেছিলাম। ওই মহিলা আমাদের চোখের সামনে নদীতে ডুবে যাচ্ছিল আর চিৎকার করছিল, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ বাঁচাও মানে আমাকে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কিন্তু আমাদের চোখের সামনেই উনি ডুবে যাচ্ছিলেন, কারণ আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম। ওই মহিলা ডুবন্ত অবস্থায় আমাদের দিকে তাকিয়ে চিৎকার করছিল আর অনবরত সাহায্য চাইছিল। ওনার কষ্টের চিৎকার শুনে আমার তো লোম খাড়া হয়ে গেছিল। কিন্তু তখনই সূর্য নিজের টি শার্টটা খুলে আমার মুখের ওপর ছুঁড়ে মারল আর রেলিংয়ের ওপর উঠে দাঁড়ালো। দাঁড়াও ভাই, আমি তোকে নদীতে ঝাঁপ দিতে দেব না। আমি ওর হাত ধরে ওকে আটকানোর চেষ্টা করলাম। আমাকে ছেড়ে দে, ওই মহিলাকে এভাবে ডুবে যেতে দিতে পারি না আমি। ও আমাকে এটা বলল, আর তারপর আমার হাত ছাড়িয়ে সোজা নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। সূর্য নদীতে ঝাঁপ দিতে ও নিজের চারপাশটা দেখল, কিন্তু ও ওই মহিলাকে কোথাও দেখতে পেল না। ও ভাবল ওই মহিলা হয়তো জলে ডুবে গেছে, সেই জন্য ও একটা বড় নিঃশ্বাস নিয়ে জলের গভীরে ডুব দিল। কিছুক্ষণ পর ও নদীর জলের ওপরে উঠে এলো। পাওয়া গেল। আমি চিৎকার করে ওকে জিজ্ঞাসা করলাম, না। সূর্য জলের মধ্যে থেকে চিৎকার করে আমাকে বলল, আর তারপরে একটা বড় শ্বাস নিয়ে নদীর জলে আবার ডুব দিল। আমার দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। হে ভগবান, তুমি ওকে রক্ষা করো। আমি চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করলাম, আর যখন আমি চোখ খুললাম তখন আমি বুঝতে পারলাম আমার ডান দিকে কেউ যেন রয়েছে। আমি ঝট করে ডান দিকে ঘুরে তাকালাম, আর আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল, কারণ আমার ঠিক পাশেই পুলের রেলিংয়ের ওপর ওই মহিলাই বসেছিল যে কিছুক্ষণ আগেই নদীতে ঝাঁপ দিয়েছিল। ও যেন এক জঙ্গলি জানোয়ারের মতো পুলের রেলিংয়ের ওপরে বসেছিল আর নদীতে সূর্যর দিকে তাকিয়েছিল। ভাই, এটা কেমন মহিলা? এ তো একটু আগেই নদীতে ঝাঁপ দিয়েছিল। আমি নিজের চোখে ওকে জলে ডুবে যেতে দেখেছি। তাহলে ও হঠাৎ করে ফিরে এলো এই পুলের ওপরে, বা এলো কি করে? আমি মনে মনে এই সব কথাই ভাবছিলাম, কিন্তু তখনই আমার চোখ খুলে গেল আর আমি বুঝতে পারলাম যে কোনো মহিলা নয়, এ আসলে একজন ডাইনি। আর আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। ভাই! আমি ভয়ে জোরে চিৎকার করে উঠলাম। তখন ওই মহিলা আমার দিকে তাকালো, আর যখনই ও আমার দিকে তাকালো আমার মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল। ওর মুখটা ছিল কালো আর চোখ দুটো ছিল হলুদ। কপালে একটা বড় টিপ পড়েছিল আর নাকে একটা বড় নাক ছাবি ছিল। ধারালো দাঁত ওর মুখের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছিল, আর ওর নখগুলো হিংস্র পশুর মতো বড় আর ধারালো ছিল। কি হলো, আমায় খুঁজছো? ওই ডাইনি আমাকে জিজ্ঞেস করলো, আর ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ভাই, বাঁচা! আমি আবার চিৎকার করলাম, আর আমি পুলের নিচে নদীর দিকে তাকালাম। সূর্য জলের ওপর থেকে আমাদের দেখছিল। ও বুঝতে পেরে গেছিল যে কোনো মহিলা নয়, বরং একজন মানুষের রূপধারী ডাইনি।
সূর্য বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়েছিল। আমি ভাবলাম যে এই ডাইনি এই পুলের ওপরে এখনই আমাকে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলবে, আর তারপর আমার কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। কারণ এখন আমি ওর খুব কাছেই ছিলাম, আর ভয়ের চোটে আমি আমার প্যান্টে প্রস্রাব করে ফেলেছিলাম। ভয় পেও না, আমি তোমায় নয়, ওকে আমার সঙ্গে নদীতে নিয়ে যাব। আর এই কথাগুলো নদীতে সাঁতার কাটতে থাকা সূর্যর দিকে আঙুল তুলে বলল। যখন আমি এগুলো শুনলাম তখন ভয়ে যেন কেঁপে উঠলাম। কি বলছে ও? ও সূর্যকে জলের নিচে টেনে নিয়ে যাবে? ভাই, তাড়াতাড়ি জল থেকে ওঠ, না হলে এই পেতনি তোকে জলের মধ্যে ডুবিয়ে দেবে। আমি সূর্যকে চিৎকার করে বললাম। এটা শুনে সূর্য জলের মধ্যেই যেন স্থির হয়ে গেল। ওর হাত পা অবশ হয়ে গেছিল। ও বুঝতে পেরেছিল যে ও আর নদী থেকে বেরিয়ে আসতে পারবে না। যেহেতু ও নদীর একেবারে মাঝখানে ছিল, ও খুব ভয় পেয়ে গেছিল। ভাই, আমাকে বাঁচা! সূর্য আমাকে অনুরোধ করল, আর এটা শুনে ওই ডাইনি আমার দিকে তাকিয়ে হাসল। আর তারপর পুল থেকে সূর্যের ওপরে ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও! সূর্য শেষবার চিৎকার করল, আর ওই ডাইনি ওকে জলের নিচে টেনে নিয়ে গেল। কিছুক্ষণ ধরে জলের ওপর বুদবুদ ভেসে উঠতে লাগল, কিন্তু তারপর সেটাও বন্ধ হয়ে গেল। আমি চোখ বড় বড় করে ওই নদীর জলের দিকে তাকিয়েছিলাম আর সূর্যকে ডাকতে লাগলাম, কিন্তু এর মধ্যেই নদীর জলটা যেন লাল হয়ে গেল। আমার চোখে জল চলে এলো, আর আমি বুঝতে পারলাম যে ওই ডাইনি সূর্যকে মেরে ফেলেছে। আমি ওই ধাক্কাটা সহ্য করতে পারলাম না। আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো, আর আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। আমার চারপাশে কয়েকজন লোক দাঁড়িয়েছিল। পুলের ওপর অনেক লোকের ভিড় জমে গেছিল। সবাই পুলের নিচে তাকিয়ে দেখছিল। আমি উঠে পুলের পাশে গেলাম আর দেখলাম নদীর পাড়ে জলের মধ্যে সূর্যর লাশটা ভেসে আছে। ওই ডাইনি বড় নৃশংসভাবে ওর বুক থেকে হৃৎপিণ্ডটা বের করে নিয়েছিল। আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে ছেড়ে চলে গেছিল। ওই দিন আমি কামেগাঁওয়ের লোকেদের মুখে শুনলাম যে ওই নদীতে কয়েকশো বছর ধরে একজন ডাইনি বাস করছে। আসলে এটা হয়েছিল যে ইংরেজদের জমানায় একজন ইংরেজ অফিসার সুন্দরা নামের একটি মেয়েকে ধর্ষণ করেছিল। এই কথাটা আশেপাশের সমস্ত গ্রামে ছড়িয়ে পড়েছিল। সেই কারণেই সুন্দরার সাথে গ্রামের আর কেউই কথা বলতো না, কারণ সবাই বলতো যে ওর পবিত্রতা নষ্ট হয়ে গেছে, এখনও অপবিত্র হয়ে গেছে। গ্রামের লোক ওকে প্রতিদিন খোঁটা দিত। কয়েকদিন পর সুন্দরার স্বামীও ওকে ছেড়ে দিল। তখন সুন্দরা বাপের বাড়িতে ফিরে এলো। কামেগাঁওতেই তার বাপের বাড়ি ছিল, কিন্তু ওখানেও ওকে অপমানিত হতে হলো। ও সবার মুখ থেকে খোঁটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিল। আর ঠিক এই কারণেই এক পূর্ণিমার রাত্রে সুন্দরা কামেগাঁওয়ের সেন্ট জর্জ ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। মরার পরে ও ডাইনি হয়ে যায়। প্রত্যেক পূর্ণিমার রাত্রে সুন্দরা সেন্ট জর্জ ব্রিজের ওপরে আসত আর লোকেদের ছল করে নিজের শিকার বানাতো।